আজকে আমাদের এক কাপ চায়ের আড্ডায় আমার সাথে অতিথি হিসেবে আছেন তাসদিক নমির আহমেদ। আই এম রাইট মেবি, যিনি 2011 সালে ভিট চ্যানেল আই টপ মডেলের সেকেন্ড রানার আপ হিসেবে ছিলেন। এবং আপুর সাথে আমার প্রথমে কথা হচ্ছিল যে আপু অনেক জায়গায় যান, সেখানে কাপ থাকে, চা হয়তো থাকে না, চা থাকলেও চায়ের কাপে চুমুক দেওয়া হয় না। তখন আমি ভাবলাম ওকে, আজকে আমরা সত্যি সত্যি চা খেতে খেতে আড্ডা দেবো এবং চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা দেবো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি আছেন আর এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পরে আছেন, মানে দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাকে দেখে না? দুটোই বলাই যায়, দুটোই। অনেক দিন পর আবার কাজে ব্যাক করেছেন আলী সিনেমা দিয়ে, যতটুকু জানি 4 থেকে 5 বছর পর। এত বছরের গ্যাপের কারণটা কি ছিল? গ্যাপের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে সবথেকে বড় কারণ ছিল হচ্ছে সংসার এবং দুটো বাচ্চা। আর এখন যেহেতু ওরা দুজন বড় হয়ে গেছে, মোটামুটি একটু বড় হয়েছে, কথা বলে কথা একটু শোনে, সেই জায়গা থেকে যেহেতু কাজটাকে ভালোবাসি ছোটবেলার থেকে, তো সেই কারণে ধরে রাখতে পারিনি, আবারও কাজে চলে এসেছি। ভিট টপ মডেল থেকে যাত্রা শুরু, এই যাত্রার শুরুটা কেমন ছিল এবং শুরু থেকে যে এই পর্যন্ত আসা কেমন ছিল? ভিটের যাত্রাটা আসলে ডিফারেন্ট ছিল আমার জন্য, কারণ আমি কখনো ভাবিনি যে আমি কোনো কম্পিটিশনে যাব। যেহেতু আমার নাচের ব্যাকগ্রাউন্ড, অলরেডি আমার নাচের ফিল্ডটা তৈরি করাই ছিল, তো সেই জায়গা থেকে আমার তো কম্পিটিশন করার কোনো রকম কোনো আগ্রহ কখনোই ছিল না। সো একদিন নাচের প্রোগ্রামের জন্য আসলে চ্যানেল আইতে আমার যাওয়া হয়েছিল, তো ওখান থেকেই তখন কম্পিটিশনটা মনে হয় ওরা স্টার্ট করবে এরকম একটা টাইম চলছিল। তো ওখান থেকে ওরা আমাকে বলছে যে আপনি এত লম্বা, এত সুন্দর, প্লিজ আমাদের এখানে জয়েন করুন, আপনাকে ভিট চ্যানেল টপ মডেল হিসাবেই আপনাকে অনেক সুন্দর লাগবে। তো আম্মু তো কোনোভাবেই আমাকে দিবে না, কারণ আর আমারও ইন্টারেস্ট অতটা ছিল না তখন, কারণ আমি তখন মাত্র ও লেভেলস দিব, আমি তখনও দেইনি। তো এই কারণে আসলে ওভাবে করে কোনো ইন্টারেস্ট ছিল না। পরে ওখানেই জার্নিটা শুরু। অনেক রিকোয়েস্ট করার পরে আমি অডিশনে যাই, অডিশন থেকেই একে একে ধাপ করতে করতে উইনারের পরে এই তো তারপরে মডেলিং, নাটক শুরু হলো। মডেলিং জীবনের ক্যারিয়ারে ফার্স্টের থেকেই ছিল, নাটক ছিল, কিন্তু এই যে কামব্যাক করলেন, সিনেমা কেন? ওটিটি বা নাটক বা অন্য কিছু নয় কেন? আসলে এটারও যে খুব বেশি একটা প্ল্যান ছিল সেরকম কিছুই না, যে আমি একদম সিনেমা দিয়েই ব্যাক করবো, ব্যাপারটা এরকম কিছুই ছিল না। আমি বেশ কিছু ইন্টারভিউতে এবার বলেছি যে আমি আলী সিনেমাটা আমার কাছে খুব ম্যাজিক্যালি একটা জায়গা থেকে এসেছে। আমি অটিস্টিক ফাউন্ডেশনের সাথে ছিলাম তো দীর্ঘ 1 বছর। সো তখন কাজ শেষ করে যখন আমি ফাউন্ডেশনের সামনে দাঁড়ানো, তখন এসে আমাকে ফোন দিল হচ্ছে গিয়ে বিপ্লব হায়দার, আমাদের সিনেমার ডিরেক্টর। তো বিপ্লব হায়দার ফোন দিয়ে আমাকে বলল, ওর সাথে আমার কাজ হয়েছিল তখন আরও 10 বছর আগে অ্যারাউন্ড, এতদিন পরেও আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি, আমার ফার্স্ট ফিল্ম, সাজ্জাদ করছে, আর তোকে আমি চিন্তা করেছি এই ক্যারেক্টারটাতে, তুই কি করবি কি না, তুই কি কাজ টাজ করছিস? আমি বলছি যে আমি তো এখনো শুরু করিনি, তবে নাচের কাজ কিছু করছি, এখনো ভাবে করে কাজ করা স্টার্ট করিনি, কিন্তু তোমার ফিল্ম করব কি না বা কি করবো এটা আসলে আমি বুঝতে পারছি না। পরে আমি বাসায় গেলাম, বাসায় যে আমি ইরফানকে ফোন দিলাম, ইরফানকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, ও বললো যে নমিনা এটা করো, এই ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, আর যেই ক্যারেক্টারের মাধ্যমে মুভির একটা ডাইমেনশন ক্রিয়েট হয় এই দুটো ভাই বোনের জায়গা থেকে। সো আমার মনে হয় তুমি এই জায়গাটাতে ব্যাক যেহেতু করতে চাচ্ছ, কাজটা শুরু করলে তোমার জন্য ভালো হবে। এই ক্যারেক্টারটার মধ্যে এমন কি পেলেন, বা আপনার নিজের জীবনের একটা চরিত্র নিজের সাথে কোনো কি মিল পেয়েছেন? অনেক বড় মিল ছিল, যেহেতু আমি অটিস্টিক ফাউন্ডেশনে কাজ করতাম, আর এই সিনেমাটা হচ্ছে বাক প্রতিবন্ধী নিয়ে, তো সেই জায়গা থেকে দুটো মিলেই কিন্তু অনেকটা মিল ছিল। তো আমারও রাইট ছিল ওখানে, হিউম্যান রাইটস ক্যারেক্টারটা আমার ছিল, তো ওই জায়গা থেকে কিছু না কিছু তো মিল ছিলই। আমি আপনাকে বলতে শুনেছি যে আপনি অনেক নাটকে বা অনেক প্রজেক্টে কাজ করেননি মানহীনতার জন্য, বা মান ছিল না। সেই ক্ষেত্রে এই কাজের মান নিয়ে আপোষ না করা নিয়ে আপনার অনুভূতি কি, বা কখনো কি মনে হয়েছে যে না, কাজটা করলেও হতো? কোন কাজটা? যে কোনো কাজ ও আচ্ছা, এসেছে যে করেননি, আপনি আমার মনে হয়েছে যে না, আপনার মনে হয়েছে হয়তো মান নেই। আমি আসলে কখনো রিগ্রেট করি না,
এটা হচ্ছে কি আমার ফার্স্ট পয়েন্ট থাকে আমার লাইফের, যে আমি কোনো কিছুতে রিগ্রেট করব না। একটা টাইম ছিল যখন রিগ্রেট করতাম যে কাজটা করলাম না, এটা করলাম না, ওইটা করলাম না, এসে ওই এক্সামটা দিলে ভালো হতো বা এটা করলে ভালো হতো। বাট একটা সার্টেন পয়েন্টে এসে মনে হলো যে লাইফে রিগ্রেট করে কোনো লাভ নেই। সেই কারণে আমি কোনো কিছু নিয়ে ভাবি না যে এটা কেন করলাম না, কারণ যখন যেটা হওয়ার সেটা তখন এমনিই হবে, আমি না চাইলে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু এই জেদটা কোত্থেকে আসলো যে না আমি কোনোভাবেই আপোষ করব না, যেই হোক? আজকে এই গত 4-5 বছরে কমপক্ষে তো 50টা স্ক্রিপ্ট আপনার কাছে এসেছে, এই যে না আমি করব না, এই যে জেদ বা আমি আপোষ করব না, আমার যেটা ইচ্ছা, এই জেদটা কোত্থেকে আসে? আসলে একটা সার্টেন পয়েন্টে এসে লাইফের অনেক কিছু আমার চেঞ্জ হয়ে গিয়েছিল, গেটিং ম্যারিড, দুটো বাচ্চা, তো ওখান থেকে অনেক কিছু শেখা, আসলে আমার জার্নিটা নতুন করে ওখানে আবার শুরু হয়। সো মনে হলো যে কাজ এমন একটা জিনিস, এটাকে অর্জন করে নিতে হবে অন্যভাবে। কেউ আমাকে বললো আর আমি সেটাতেই রাজি হয়ে যাব, সেটা করা উচিত না। না বলা শিখতে হবে, তাহলেই যদি ভালো কাজ হয়। না বলাটা খুব জরুরি, না বলাটা শিখতে হবে। অনেকে আছে যে জীবনে অনেক জায়গায় থমকে যায় শুধু না বলতে না পারার জন্য। কিন্তু আপনি বারবার বলছিলেন যে আপনার দুটো বাচ্চা আছে, লাইফটা এখন কেমন আর বাচ্চা হওয়ার আগে কেমন ছিল? বাচ্চা হওয়ার আগে তো লাইফ ওয়াজ ভেরি স্মুথ। মাম্মা ড্যাডার, আমি হচ্ছে গিয়ে মাম্মা ড্যাডার প্রিন্সেস কুইনের মতো লাইফ লিড করতাম, আর এখন আমি হচ্ছে গিয়ে আমার বাচ্চার পিছনে সারাক্ষণ দৌড়ে। লাইফ ইজ ভেরি নাইস এখন, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখন দুটা বাচ্চাকে নিয়ে আমার জীবন, আশেপাশে কেউ নেই। এটা কতটা টাফ হয় একই সাথে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ? বাচ্চা সামলানো মানে দে আর ডুইং আ লট অফ স্টাফ এভরি সিঙ্গল টাইম, মানে রাত্রেও অনেকে আছে ঘুমাতে দেয় না। দে আর টডলার্স অ্যান্ড সারাদিনই 24/7 তাদেরকে আমার দেখতে হয়। বাট আলহামদুলিল্লাহ যে দে হ্যাভ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড দেয়ার ফুপু, সো এই কারণে আর কি আমার সমস্যা হয় না ওইভাবে করে। আর আমার মা তো আছে, আমার বাবাও আছে, সো এই কারণে তাদের কাছে রেখে আমি কাজে যেতে পারি। এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে নাটক বা সিনেমার থেকে ওটিটি হঠাৎ করে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লাস্ট কয়েক বছর, এবং ছোট পর্দার অনেকেই ওটিটি করছেন, এমনকি বড় পর্দার অনেকের মুভিও কিন্তু একটা পর্যায়ে ওটিটিতে আসছে। ওটিটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই খুবই ভালো, খুবই ভালো একটা জায়গা, কারণ ওটিটি অনেক গোছানোর একটা প্লেস। মানে যখন ওনারা কাজ করেন, আমি দেখেছি, যেহেতু আমি একটা কাজ করেছি ওটিটিতে, তো ওরা খুবই গোছানো, এই জিনিসটা খুবই ভালো। আমার কাছে মনে হচ্ছে সিনেমা নাটক থেকেও ওটিটির যে কাজগুলো হয়, সেটা সিরিজ হোক অথবা অন্য অন্য কাজগুলো হোক, সবগুলোতেই দেখা গেছে যে খুবই গুছিয়ে এরা কাজ করে। ওটিটি থেকে যদি আপনার কোনো কাজের অফার আসে যে ওটিটিতে এটা রিলিজ হবে, সেটা সিরিজ হতে পারে, সেটা মুভি হতে পারে, ওটিটিতে তো দুই রকমই আসছে, টেলিফিল্ম হতে পারে, আপনি করবেন? অবশ্যই, আমি খুব আনন্দের সাথে করব, সেটা কেন করব না। আমার ভালো লাগার একটা জায়গা এটা এখন নতুন করে ক্রিয়েট হয়েছে, কারণ এই এই ওটিটির জায়গাতে আবার গল্পগুলো একটু ডিফারেন্ট ওয়েতে মানুষ পোয়েট্রে করে, যেখানে অনেক কিছুর মানে বাধা থাকে না কোনো কিছুর। সো সেই জায়গাটা ক্রিয়েট হয় যে পুরো সিনটাকে আপনি সিনের মতো করে, অরিজিনাল সিনের মতো করে করতে পারছেন, যেটা আপনি নাটকে করতে পারছেন না। এবং ওটিটিতে আমার যেটা পার্সোনালি ভালো লাগে, নাটক তো সংক্ষিপ্ত হয়, ওটিটি কিন্তু আপনাকে মুহূর্তগুলো খুব বড়ভাবে এক্সপ্লোর করে। আমি বললাম তো যে এখন যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো খুব প্রিসাইজ ওয়েতে খুব সুন্দর করে হচ্ছে, এই কারণে আমার ওইটা এখন খুবই ভালো লাগে। নাটক অবশ্যই ভালো লাগার জায়গা, এটাকে আমি ডিমোটিভেট করবো না কাউকে যে নাটক ভালো না, বা আমি নিজে সেটা করবো না, আমি নাটকের জগৎ থেকে আসা একটা মানুষ। বাট এখন না, ওটিটি অনেক গুড প্ল্যাটফর্ম। ব্যস্ততা, সংসার, আবার কাজ, আবার পার্সোনাল লাইফের ব্যস্ততা, কাজের ব্যস্ততা, সবকিছু কিভাবে সামলাচ্ছে? আমি আসলে জানি না আমি কিভাবে সামলাচ্ছি, সামহাও কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে। মিস অ্যান্ড ম্যাচ তো হয়, কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, সবকিছু মিলে তারপরেও হয়ে যায়, হয় না যে তা না, কষ্ট করতে হয় সবকিছুতে। এটা সত্য কথা, সবকিছুতে কষ্ট করতে হয়। এমনকি আজকে যে আমরা দুইজন এখানে বসে আছি, কষ্ট করে আসতে হয়েছে। হ্যাঁ, সবকিছু ম্যানেজ করে এসেই তো এখানে বসেছি। এই মুহূর্তে আলিতে কাজ করেছেন, এখন কোন ধরনের চরিত্রের প্রতি আপনার কাজ করার আগ্রহ আছে? কোন ধরনের চরিত্র নিয়ে ডিরেক্টর আপনার কাছে আসলে ফিরে যাবে না?
এভাবে করে তো আসলে ভাবি না। যখন একজন ডিরেক্টর আমাকে স্ক্রিপ্ট পড়ার জন্য ডাকে বা আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়, সেই স্ক্রিপ্টটা পড়ে যখন মনে হয় যে স্ক্রিপ্টে অনেক ডেপথ আছে, আমার জন্য যে ক্যারেক্টারটা সিলেক্ট করেছে সেই ক্যারেক্টারটা আমার জন্য পারফেক্ট বা আমি পোয়েট্রে করতে পারবো, তখনই আমি হ্যাঁ বলবো আর কি, বা হ্যাঁ বলি। এর আগে আসলে ওভাবে করে ভাবি না যে এই ক্যারেক্টারটা হলে ভালো হবে, ওই ক্যারেক্টারটা হলে ভালো হবে। এটা আমার হাতে আসলে না। আপনার মানে সত্যি যদি বলি, ইউ আর ভেরি বিউটিফুল, আপনি অনেক সুন্দর। এখন এই সৌন্দর্য মেইনটেইন করতে প্রতিদিন কি কি রূপচর্চা করা হয়? রূপচর্চা সামটাইমস করার সময় পাই না, বাট তারপরও করতে হয়। মানে রাতে অফকোর্স একটা নাইট কেয়ার করেই আমি ঘুমাতে যাই। এখন যারা আপনার ভক্ত আছে তারা তো এইটুকু কথায় এই এক লাইনে সন্তুষ্ট না। আমার যারা দর্শক আছে আমাকে বলবে এই মেয়েটা এখানে বসে কি করতেছে, আমরা তো জানতে চাই সে কি করে। আমি সত্যি বলছি, আমি কোনো কিছুই করি না ওভাবে করে। মানে আমি আছে না যে এখন তো সবাই অ্যাস্থেটিক ক্লিনিকে যায় বা খুব পার্লারে যায়, মানুষ অনেক কিছু করে, অনেক ধরনের ফেসিয়াল এসেছে, সেগুলো করে। আমি এগুলো কিছুই করি না। তাহলে কিভাবে? আমি যা করি বাসায় নর্মাল রেগুলার প্রোডাক্ট যেগুলো থাকে, আমি হয়তো বাইরের থেকে আনাই বা এখান থেকে যদি কোনো প্রোডাক্ট পাই যেটা আমার স্কিনের সাথে স্যুট করে, আই ইউজ গুড সিরাম, গুড ময়শ্চারাইজার, দিস টু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর একটা গুড সোপ ফর স্কিন। এই তো এগুলো ইউজ করি, এর থেকে বেশি আমি কোনো কিছু ইউজ করি না, বা আমার টাইমও নেই সেটা করার। আমি যে পার্লারে আমি যে 4 ঘন্টা ব্যয় করবো, এটা আমার সময় নেই। কোনো ন্যাচারাল আইটেম দিয়ে ঘরে থাকেন অনেক ধরনের ভেজিটেবল, অনেক ধরনের অনেক কিছু ইউজ করা হয়, সেই ক্ষেত্রে কি করেন? আমি সেটা স্কিনের জন্য অ্যাপ্লাই করি না, সেটা আমার চুলের জন্য করা হয় আসলে। আমি জানতে চাইবো। তেমন কিছুই না, আজীবন যেভাবে ইউজ করে গেছি এটা সবাই করে, আমাদের মা, খালা, নানিরা এটাই শিখিয়েছে। মেহেন্দি, ডিম, টক দই, মেথি, কালিজিরা। সপ্তাহে কয়দিন? সপ্তাহে অন্তত একদিন দেওয়ার চেষ্টা করি, মানে পারি না বাট তারপরও চেষ্টা করি। আর কোকোনাট অয়েলটা তো মাস্ট। এটা কি প্রতিদিন দেওয়া হয়? যদি একজন কেউ আপনাকে ফলো করে সেক্ষেত্রে কেউ কেউ বলে যে সপ্তাহে 3 দিনের বেশি তেল দেওয়া যাবে না, আবার অনেকে বলছে যে না প্রতিদিন। এটা না অ্যাকচুয়ালি এক একজনের চুলের উপরে ডিপেন্ড করে বা এক একজনের স্কিন ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে যে কার স্কিন কিরকম। কারোটা যদি অয়েলি হয় সে ডেফিনেটলি প্রত্যেকদিন অয়েল লাগিয়ে শ্যাম্পু করতে পারবে না, তাহলে অয়েলের পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে। এটা এক একজনের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে কি অ্যাটলিস্ট একটা হেয়ার টেস্ট করে নিজেরটা বুঝতে হবে যে আমাকে কোনটা করলে ভালো হবে, আমার জন্য কোন রেমেডিটা ভালো হবে বা কোন শ্যাম্পুটা ইউজ করলে ভালো হবে, কোন ইনগ্রিডিয়েন্টসটা থাকলে আমার জন্য ভালো, সেটা বুঝে নিতে হবে। বাট স্টিল চুলের জন্য এটা সবাই বলে যে অনেক প্রোডাক্ট ইউজ করি বা এটা করি বা অনেক ধরনের প্রচার হয়। আমি একটা কথাই বলতে চাই, আসলে প্রচারে বিশ্বাস করে লাভ নেই। আমার কাছ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাদের বাংলাদেশের ঢাকা শহরের পানি অনেক বাজে। এটা একদম সত্যি কথা। যাই করি না কেন চুল পড়া থেকে আপনি বন্ধ করতে পারবেন না। পানির থেকে বড় সমস্যা হচ্ছে বাতাস। আমরা যখন বাইরে যাই অনেক ধুলোবালি, মানে একদিন বাইরে গেলে বাসায় এসে শ্যাম্পু মাস্ট এভরিডে আমাকে শ্যাম্পু করতে হয়, অপশন নেই। সো এই কারণে আপনার চুল হেয়ার ফল হবেই। আপনি খুব সুন্দর একটা ড্রেস পরে আছেন, আমি যতটুকু জানি এটা আপনার নিজের বানানো বা নিজের কাস্টম করা। ড্রেসের ক্ষেত্রে কিভাবে নিজের ড্রেস তৈরি করা হয়? আমি ছোটবেলা থেকে যেহেতু নাচ করি, আমাদের নাচের জায়গায় হচ্ছে গিয়ে প্রথমত ড্রেস নিয়েই সারাক্ষণ আমাদের মাতামাতি। কোন ড্রেসটা কিভাবে যাবে, কোন কালারটা কোনটার সাথে যাবে না যাবে, এগুলো মাই অবশ্য একটা টাইমে করতো। সবসময় মাই সবসময় সেগুলো ব্যালেন্স করেছে, কোন শাড়ি পরবো বা কোন অর্নামেন্টস পরবো, কি করব। সো ওখান থেকে করতে করতে আসলে শেখা, এবং সেই জায়গা থেকে আসলে নিজের যা কাপড় পরি এখন পর্যন্ত আমি আমার অর্ধেক সময় চলে যায় প্রিয়াঙ্গনে, যে আমি প্রিয়াঙ্গনে যাব, আমি কাপড় কিনবো, কোনটার সাথে কি করব, কি কাজ দিব, সেটা করে আমি টেইলারকে জমা দিয়ে তারপরে আসব। আর আজকে যদি কথা বলে থাকো, এটা আমার কোনো ইয়ে না, এটা এমনি একটা নর্মাল পাকিস্তানি ড্রেস, তারপরে ওইটা টেইলারকে দিয়ে করানো হয়েছে অনেক কষ্ট করে। সেক্ষেত্রে আপনি কোন ধরনের ড্রেসে সবথেকে বেশি কমফোর্টেবল? মানে ওয়েস্টার্ন ইস্টার্ন এই টাইপের কিছু? শাড়ি, থ্রি পিস, ওয়েস্টার্ন, এনিথিং। আই লাভ শাড়ি অলওয়েজ। আমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ইওর ফার্স্ট চয়েস, ইটস মাই, মানে ফার্স্ট চয়েস ইজ শাড়ি
ফার্স্ট চয়েস। আমাকে কেউ মানে এটাকে সবাই জানে, আমার ফ্রেন্ড সার্কেল বা এনিওয়্যার ইউ গো, আমাকে সবাই জানে যে আমি শাড়ি ছাড়া কোনো কিছু পরতে পছন্দ করি না। বাট স্টিল যেহেতু ভ্যারিয়েশন লাগে লাইফে, আমরা যেহেতু যেই কাজে আছি সেখানে অনেক ভ্যারিয়েশন লাগে, সেই জায়গা থেকে ওয়েস্টার্ন অথবা সালোয়ার কামিজ তো পরতেই হয়। বাইরে খেতে যাওয়া হয় অনেক। কোন খাবারটা পছন্দ? জাপানিজ। আর যদি বলা হয় বাসায় রান্না করা হয় কিনা? মার হাতের সব রান্না। বাসায় নিজে রান্না করা হয় কিনা? বাসায় হ্যাঁ নিজে রান্না করি, করতে হয় এখন বাধ্য হয়েও করতে হয়। সেক্ষেত্রে নিজের রান্না করা কোন খাবারটা নিজের পছন্দ আর ভাইয়ার পছন্দ? ভাইয়া তো জীবনে নেই, তো ভাইয়ার কথা নাই বলি। নিজের পছন্দ হচ্ছে গিয়ে, নিজের রান্না তো নিজে কেউ খেয়ে বলতে পারে না যে কোনটা ভালো লাগে। বাচ্চারা কোনটা পছন্দ করে? আমার বাচ্চারা এখন সবই মোটামুটি খায়, তবে দে লাইক ফ্রাইড রাইস। আর হচ্ছে কি নর্মালি যদি অন্য কেউ পছন্দ করে, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার প্যারেন্টস হুয়েভার ইট ইজ, সবাই বলে যে মানে পাস্তাটা আমি অনেক ভালো করি। সেক্ষেত্রে ধরেন মিডনাইটে বসে আছেন, একটা মি টাইম স্পেন্ড করছেন, হ্যাঁ, সাথে পাশের টিভিতে বা নিজের ফোনে একটা মুভি ছাড়লেন বা একটা সিরিজ ছাড়লেন, এনিথিং, কি খাবেন? কি খাবো? ইদানিং খুব কোরিয়ান নুডলস পছন্দ, সো হতে পারে ঠাস করে কোরিয়ান নুডলসটা বানিয়ে খেয়ে ফেলবো। এটা এখন বাংলাদেশে খুব চলছে, খুব ট্রেন্ডি, এবং দেখা যায় যে আসলে খুব পেটও ভরে যায়, স্পাইসি জোস। আর ডিম সেদ্ধ করা না হলো, ডিমটা জাস্ট ছেড়ে দিলে, এখন তো সবাই এভাবে করেই করে, সো ওইটাই ইদানিং করা হয়। হ্যাঁ, আমরা শর্টকাট পছন্দ করি। শর্টকাট, এখন শর্টকাট। ঘুরতে পছন্দ করে অনেক। ডেস্টিনেশন কোথায়, মানে পছন্দের ডেস্টিনেশন যে এই জায়গায় চলে গেলাম জাস্ট? আসলে বিদেশের কথা তো সবাই বলে যে বিদেশে যেতে পছন্দ করে, কেউ বলে ব্যাংকক, কেউ বলে এখানে ওখানে। আমারও পছন্দের জায়গা আছে, কিন্তু আমি যদি বলি চট করে চলে যাওয়ার একটা জায়গা যে আমার মন ভালো হবে বা মানে আমি এখানে তাড়াতাড়ি চলে যেতে পারবো, সেটা কক্সবাজার। আর যদি কখনো বন্ধুদের নিয়ে বা পরিবার নিয়ে হঠাৎ ইচ্ছা হলো আজকে রাত্রে বাইরে ঘুরবো, কোথায় যাবেন? এখন বাংলাদেশে ঢাকা শহরে তো কোনো জায়গা নেই রেস্টুরেন্ট ছাড়া, মানে এটা আমি কোনো কিছু স্পেসিফাই করে বলতে পারবো না যে আমি 300 ফিট ঘুরতে যাব, এটা কোনো বলার জায়গা না। আমরা নীলা মার্কেট যাই, আসলে তুমি কতক্ষণ ওখানে যাবে, ওখানে কতক্ষণ স্টে করবে, এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে তোমাকে কোনো রেস্টুরেন্টে যেতে হবে। সো আমার কোনো রকম কোনো ডেস্টিনেশন নাই ঢাকা শহরে যে আমি এখানে যেয়ে বসতে চাই, এটা কোনো ডেস্টিনেশন নেই আমার। ইনফ্যাক্ট আই এম টায়ার্ড, আই এম সিক অ্যান্ড টায়ার্ড রেস্টুরেন্ট বসতে বসতে। আমার থেকে বাসায় বসে থাকা অনেক ভালো। হ্যাঁ, নিজের কর্নারে খুব সুন্দর খাওয়া অর্ডার দিয়ে বাসায় বসে খাওয়া অনেক বেটার, মাঝে মাঝে মনে হয় সেটা। ইনফ্যাক্ট আমার মাঝে মাঝে এটা হয় যে পপকর্নটাও না বাসায় তো পাওয়া যায়, ওটা পাওয়া যায়, ওটা আমরা সেটাও করি আমি আমার বাচ্চারা। বাচ্চাদের সাথে কোন ধরনের সিনেমা বা কি দেখা হয় সবথেকে বেশি? স্পাইডারম্যান, বারবি, ডাইনোসর, জুরাসিক পার্ক। বারবি যে সিনেমাটা বেরিয়েছিল ওটা কি দেখা হয়েছে বাচ্চাদের সাথে? বাচ্চাদের সাথে দেখা হয়েছে। কি বাচ্চারা পছন্দ করেছে? হ্যাঁ, বাট ওইটা তো দেখা গেছে যে যেহেতু ওইটা কার্টুনিক না, এটা মানে কিছুটা ওইভাবে করে ও কানেক্ট করতে পারেনি, ও এখন অনেক ছোট, মাত্র 4 বছর বয়স। বাচ্চার মা বড় বারবির কেমন লেগেছে? হ্যাঁ, ওইটা তো নাইস। আমি নিজে ছোটবেলা থেকে বারবি দেখে বড় হয়েছি, সো আমার কাছে তো এটা অনেক ভালো লাগবেই। অলওয়েজ আই টু, আমার এখনো মনে পড়ে যে আমি বারবি ললিপপ কিনতে আলমাসে যেতাম, আলমাসে শুধু বারবি ললিপপ পাওয়া যেত। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড যে ওটা দেখতে যাব আমি এখন। সো পরে আমি যদি ইয়েতে দেখি, আমি নেটফ্লিক্সে দেখছি। বারবি ডল নিয়ে খেলা হয়েছে ছোটবেলায়, সেগুলো কি এখনো আছে বাসায়? আম্মুর কাছে আছে কিছু কিছু, এটা আবার আমার মেয়ের কাছে ট্রান্সফার হয়েছে। আর আমি আমার মেয়েকে প্রচুর বারবি কিনে দিই। আমার মা বলে যে আই এম স্পয়েলিং হার, বাট আমি অনেক পছন্দ করি। আর আমার ফ্রেন্ড আমেরিকা থেকে বারবি পাঠায়, কারণ আমাদের ছোটবেলা থেকে বারবি পছন্দ। মা একটু স্পয়েল করতেই পারে, আবার বকাও তো মাই দেয়। না, নরমালি ড্যাডরা স্পয়েল করে, যেটা আমার ড্যাড করেছে, বাট মানে আমার বাচ্চার ক্ষেত্রে আমি স্পয়েল করি। ইটস আ ট্রু ফ্যাক্ট। স্পয়েলই করা হয় নাকি বকাও দেওয়া হয়? দুইটাই। কোনটা বেশি এনজয় করেন? আমি দুইটা করতে এনজয় করি। আমি ওদেরকে নিয়ে বাইরে যেতেও পছন্দ করি, কেনাকাটা করে দিতেও পছন্দ করি, আবার বকা দিতেও পছন্দ করি, কারণ বকার কাজ করলে তো বকা খাবেই। একটু বকা না করলে, দিলে শাসন না হলে হবে না। যতই বলুক বাচ্চাদেরকে কিছু বলা যাবে না। এখন অনেক ধরনের অনেক সোশ্যালিজম জায়গা থেকে আসে যে বাচ্চাদেরকে কিছু বলা যাবে না, বাট আলটিমেটলি যতক্ষণ তুমি ট্রাই করো, তোমার ট্রাইটা ট্রাই রয়ে যায়,
সেটা আর ওদের কাজে মানে কাজে লাগে না, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাই, তারপরে চলে যায় আমার জোর গলা আর কি, যে চিৎকার না করা পর্যন্ত থামবে না, একটু শাসন করাই যায়। আমি তো হ্যাঁ। ছোটবেলায় যতটুকু মনে পড়ে আমি মায়ের উপরে বড় হয়েছি পুরা। এবং আমার টিচারদের কাছে আমার মা বলতো, মেয়ে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি যত খুশি মারেন, আমার শুধু রেজাল্ট দেখবো। আমার সেই সুযোগ হয়নি, কারণ আমি অনেক ছোটবেলা থেকে অনেক ব্যস্ততার মধ্যে আমার মা আমাকে রেখে দিয়েছে আর কি। নাচের জগৎ ছিল। আপনি একজন নারী, একজন মা, এবং বিউটি প্রেজেন্ট জিতে এসেছেন। আপনার মতে একজন নারীর শক্তি কি? আসলে এক একজনের কাছে শক্তি এক এক রকম। আমার কাছে শক্তি রাইট নাও, আমি এত মানে আগে সেই জিনিসটা ফিল করিনি। আগে ছিল মা, আমার মাই আমার শক্তি, আমার বাবাই আমার শক্তি, কারণ তারাই আমাকে বড় করেছে, তাদের জায়গা থেকে আমি এত দূর এসেছি, সেটা তখন শক্তি মনে হতো। তো এখন রাইট নাও অ্যাট দিস পয়েন্ট এই চেয়ারে বসে মনে হয় যে শক্তি নিজেকে তৈরি করে নিতে হয়, এবং এখন আমার শক্তি আমার ছেলে মেয়ে। যে আমার কাছে মনে হয় যে আমার ছেলে মেয়েকে মানুষ করতে হলে, মানুষের মতো মানুষ করতে হলে আমাকে নিজে ভালো থাকতে হবে, ঠিক থাকতে হবে, এবং আমার শক্তিটাই ওদের কাছে ট্রান্সফার হবে একটা সময়। যে এটা সত্য, মানে মায়ের থেকে কিন্তু সন্তান অনেক বেশি ইন্সপায়ার হয়। সো আমি আমার মায়ের থেকে ইন্সপায়ার হয়ে আজকে এত দূর, এবং আমার ইন্সপিরেশনে আমার বাচ্চারা বড় হবে, এটাই আমি জানি, এটাই আমার চাওয়া পাওয়া। সো সেই জায়গা থেকে আমার নিজের শক্তিটা তৈরি হয় ওদেরকে দেখে, যেন ওরা সেই শক্তিটা পরবর্তীতে ওদের জেনারেশনকে ট্রান্সফার করতে পারে। সেই জায়গা থেকে আলি সিনেমাটা আপনাকে কতটুকু ইন্সপায়ার করেছে? ওই যে বললাম, একজন বাক প্রতিবন্ধীর জীবনে যতটা কষ্ট থাকে, এটা আমি ওখানে কাজ না করলে আমি জানতাম না। আমি যদি অটিস্টিক ফাউন্ডেশনে না জয়েন করতাম, আমি বুঝতাম না যে এদেরকে কেন মানুষ এত অপছন্দ করে, কিন্তু বরং ওদেরকে যে পছন্দ করার একটা ব্যাপার, সমাজের সামনে দাঁড় করানোর একটা ব্যাপার থাকে, সেটা আমি ওখানে কাজ না করলে জানতাম না। এবং আলি সিনেমাতেও সেম, আপনারা যারা দেখবেন যাবেন তারা বুঝবেন যে এটা কতটা কষ্ট করে। বেসিক্যালি এটা তো একটা ভাই বোনের লাভ স্টোরি, এক কথায়। মানে মানুষ বলেন লাভ স্টোরি, এটা কিন্তু ভাই বোনের লাভ স্টোরি। মানে একটা ভাই বোনকে কতটা ভালোবাসতে পারে, এবং একটা বাক প্রতিবন্ধী ছেলে তার বোনের জন্য যা করতে পারে, সেখানে আপনারা এটা দেখতে পারবেন। সেখানে আপনার কি মনে হচ্ছে আপনার চরিত্রটা, চরিত্র আপনি না, আপনার চরিত্রটা ওদের ভাই বোনের মধ্যে সম্পর্কটাকে কতটুকু কাছে এনেছে বা কতটুকু প্রভাব ফেলেছে? ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট তো ছিলই, না হলে তো আসলে আমাকে ওখানে কাজ করার জন্য ডাকতো না। যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি ওখানে, তো এই কারণে ওই জায়গাটা তৈরি হয়ে গেছে, ওদের জন্যই তৈরি হওয়া আর কি। আলি সিনেমাটা কত দূর যাবে বলে আপনি মনে করছেন? সেটা আসলে আমি বলতে পারবো না, সেটা দর্শক নিয়ে যাবে, আমার বলার কিচ্ছু নেই। তবে এটুকু বলতে পারি, যারা আলি দেখবে একবার হলেও চোখের পানি ফেলে আসবে, এটুকু বলতে পারি। স্ক্রিনে যে মানে এখন তো অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, দেখা হয়েছে দর্শকের সাথে মুভিটা? হ্যাঁ, দর্শকের সাথে মুভি অনুভূতিটা কেমন ছিল? ওটা একদম ডিফারেন্ট লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিয়েন্স করেছি। সত্যি কথা, যে একদম হলে বসে মুভি দেখে, নিজের মুভি দেখে বের হওয়া, এবং তখন অডিয়েন্সের রিভিউটা সাথে সাথে একটু হলেও পাওয়া, এটা অনেক বড় একটা জিনিস। কোন অডিয়েন্স কি কোনো পাগলামি করেছে? না, ওইরকম করার জায়গায় তো ছিল না। আসলে গল্পটাই একদম ভিন্ন ধারার, যেখানে কেউ কারোর সাথে পাগলামি করার বিষয় না, বরং ওখানে ইমোশনাল হয়ে যে দুটা কথা বলা আর কি। একজন মা হিসেবে আলি সিনেমাটাকে আপনি কিভাবে দেখবেন? পৃথিবীতে বাবা মার থাকাটা অনেক জরুরি, অনেক জরুরি। একটা বাবা মার থাকা অনেক জরুরি। আপনারা আলিতে যখন দেখবেন, এই জিনিসটা মিস করবেন যে শুধুমাত্র জীবনে ভাই বোন তৈরি করাটাই সব কিছু না, পিছনে বাবা মার থাকার শক্তিটা অনেক বড়। আসলে পৃথিবীতে একা বাস করতে হলে পেছনে কাউকে না কাউকে লাগে, পাশে কাউকে লাগে। হ্যাঁ, কাউকে লাগবে। এটা আসলে আমরা এখন বলি না যে ছেলে মেয়ে দুটা হলেই যথেষ্ট। আসলে আমার কাছে সামটাইমস মনে হয় যে ছেলে মেয়ে দুটা হলে যথেষ্ট না, কারণ যখন বাবা মা মারা যায়, দিন শেষে চলে যাবে, তখন যখন আপনার ভাই বোনের জায়গাটা অনেক বড় থাকবে, 5টা ভাই বোন, 4টা ভাই বোন, তখন কিন্তু আপনার শেয়ারিংয়ের জায়গা, যাওয়ার জায়গা, আপনার অনুভূতি শেয়ার করার জায়গাটা অনেক বেড়ে যাবে। সো এখন যে সবাই বলে যে দুটো সন্তানই যথেষ্ট, আমার কাছে এটা মনে হয় না। আসলে আমি যেরকম ফিল করি, এখন আমরাও 2 ভাই বোন, আমি আর আমার ছোট ভাই, আমি মনে করি মাঝে মাঝে যে যদি আমার বাবা মা না থাকে, তখন আমার ভাই আর আমি
দ্যাটস ইট। আর কিন্তু আমার জগতে কেউ নাই। আমার ছেলে মেয়ে এখন আছে, দ্যাটস ডিফারেন্ট পার্ট, বাট আমার যে ব্লাড, সেই ব্লাডটা কিন্তু তেমন আর কেউ নেই। সো আমার মনে হয় যে যদি আরও ভাই বোন থাকতো, তাহলে মনে হয় যে আমরা আরও মিলেমিশে অনেকদিন থাকতে পারতাম, চলতে পারতাম। শুধুমাত্র আমার উপরে আমার ভাই ডিপেন্ডেন্ট থাকতো না, বা আমি আমার ভাইয়ের উপরে শুধু ডিপেন্ডেন্ট থাকতাম না। সো ইটস ভেরি নেসেসারি আপনার অনেকগুলো ভাই বোন থাকা। এর সাথে আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে আমার ওই ভাইয়ের সাথে ঝগড়া হলো, আমি কথা বলা বন্ধ, আমাকে কিন্তু কোনো থার্ড পার্টি কিন্তু হেল্প করতেছে না দুজনের মিটমাট করায় দেওয়ার জন্য, দোষ আমার হোক বা তার হোক। কিন্তু যখন অনেকগুলো ভাই থাকবে বা অনেকগুলো ভাই বোন থাকে, তখন যেটা হয় বড় ভাই ডাকবে, ঝগড়া যাই হোক সবাই ওখানে উপস্থিত হবে। এজন্যই বললাম যে হ্যাঁ হ্যাঁ, একজনের কাছে আপনি স্থায়ী না পেলে আরেক জায়গায় যে পাবেনই। আমরা যেহেতু ইমোশনাল হয়ে গেছি, আমরা একটু প্রেমের দিকে যেয়ে যাই। জীবনে প্রেম কতবার এসেছে? জানি না কত, এটা আমি জানি না আমার জীবনে কতবার প্রেম এসেছে। এটা বলে আসলে এটা একটা এমন এম্বারাসিং কোয়েশ্চেন আমার জন্য, আমি বলতে পারবো না। প্রেম ও বিয়ের অভিজ্ঞতা কেমন ছিল? প্রেমের অভিজ্ঞতা ভালো, বিয়ের অভিজ্ঞতাও ভালো। তবে আপাতত যেহেতু বিয়ের বন্ধনে নেই, সেই জায়গা থেকে ওটা এখন আপাতত আমার জন্য একটা ডেঞ্জার জোন। সন্তানদের সাথে যখন সময় কাটান কেমন যায়? অনেক ভালো, অনেক ভালো। ওটাই আমার জন্য রিফ্রেশমেন্টের জায়গা। আমি 3-4 দিন শুটিংয়ের জন্য বাইরে থাকলে বা কোথাও থাকলে আমার নিজেরই এখন খারাপ লাগা ফিল হয় যে আমি কখন যাব বা কখন দেখব। সো এই ফিলিংটা গ্রো করেছে আস্তে আস্তে, ডে বাই ডে। আমরা যেহেতু একটু আগে প্রেম নিয়ে বলছিলাম, তাই না? কতবার প্রেম এসেছে আমরা না হয় নাই জানলাম, কিন্তু ধরেন আপনার কাছে সুযোগ দেওয়া হলো, আপনি ইন্ডাস্ট্রির যে কোনো একজনের সাথে ডেটে যেতে পারবেন, কার সাথে যাবেন? আমি তো তাহলে বলবো এক এক সময় এক একজনের সাথে যাব, কারণ এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আপাতত আমরা একটা নাম শুনি বা 3টা নাম শুনতেই পারি। 3টা নাম? ওকে, তাহলে ডেটে মোটামুটি তো এখন সবাই ম্যারিড অলমোস্ট, না? সবাই ম্যারিড। তবু এটা তো আমরা জাস্ট গেম হিসাবে, ওকে ফ্যাসিনেশন বা থাকে না ইচ্ছা, উফ আমি যদি শাহরুখ খানের সাথে ডেটে যেতে পারতাম। শাহরুখ খান ইজ ম্যারিড, 3 বাচ্চার বাবা। ওকে, তুমি যদি এখন বলো আমার ইন্ডাস্ট্রির কথা, আমার ইন্ডাস্ট্রিতে একজনের নাম বলবো বা দুইজনের নাম বলবো, বাইরের অনেক লিস্ট আছে। আমি আপনার ইন্ডাস্ট্রির মধ্যেই আপাতত, আমার ইন্ডাস্ট্রির মধ্যে তাহলে আমি বলবো শুভ ভাইয়ার সাথে। হি ইজ ভেরি টল, হ্যান্ডসাম, এক কথা। তারপরে যদি আসি হ্যান্ডসাম সুদর্শন, সাকিব খান ডেফিনেটলি। আর তারপরে আমাদের ইন্ডাস্ট্রিতে আর কে আছে? আরও অনেকে আছে, বাট ডেটে যদি যেতে চাই আমার মনে হয় নিশো ভাই উইল বি ফাইন। কারণ আমি ওই দুজনের সাথে কাজ করেছি, ওনাদেরকে আমি চিনি, এই কারণে আমি বলতে পারছি। আপনার হয়তো মানে 2জন ম্যারিড হলো, একজন এখনো সিঙ্গেল আছে। হ্যাঁ, এখন একজন সিঙ্গেল আছে। হ্যাঁ, দ্যাটস আ গুড থিং। আচ্ছা, ইন্ডাস্ট্রির কোন নায়কের সাথে কাজ করে আপনি মুগ্ধ হয়েছে? অনেকেই আছে, আমি একজনের কথা বলতে পারবো, কারণ আমার সবার সাথে কাজ করা অলমোস্ট শেষ। সো সব আমি থাকে না যে ওই মানুষের ওই কাজটা আমার মনে গেঁথে আছে, আমি কাজ করেছি যে এক সিনেই বা একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়েছি, তার কাজ আমাকে মুগ্ধ করেছে। তাহলে আমি সেখান থেকে আমি ডেফিনেটলি বলবো নিশো ভাইয়া। কি দেখে? ভাইয়ার শুটিং স্পটই তো একটা ফান লাভিং জায়গা। ভাইকে দেখলেই, ভাইয়া ইজ এ চেঞ্জ অফ ম্যাজিক। আপনি সিনে যখন যাবেন তখন একরকম, আপনি যখন কি বলে মেকআপ রুমে যাবেন তখন একরকম হয়ে যায়। সো ভাইয়ার যে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটাই আপনাকে অ্যাট্রাক্ট করবে। আমি যতটুকু শুনেছি উনি শুধু ব্ল্যাক শার্ট পরে, শুধু ব্ল্যাক। আপনি কি এরকম ফেস করেছেন বা ঘটনা কি সত্য? না, আমরা আসলে শুটিংয়ের জায়গা থেকে তো অনেক সব কালারই শার্ট পরতে হয়। সো আমি সেভাবেই দেখেছি ভাইকে, আমি কখনো ওইভাবে দেখি নেই যে শুধু ব্ল্যাক পরে। সেই জায়গায় যেহেতু আপনাকে সে মুগ্ধ করেছে, এমন কোনো ফানি মোমেন্টস আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? না, ওইরকম কোনো ফানি মোমেন্টস না। ফানি মোমেন্ট যেটা আছে সেটা আসলে আমি বলতে পারবো না এখন ওভার দ্য ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, আমরা ওভার দ্য ক্যামেরা না শুনলে আমরা পরে তোমাকে আমি শোনাবো। স্ট্রাগলের সময় বা দুঃখের সময় নিজেকে কিভাবে মোটিভেট করেন? কি ভেবে বা কাউকে ভেবে, যে কারো কাজ দেখে বা কারো স্ট্রাগলিং মুভমেন্ট দেখে কি দেখে নিজেকে মোটিভেট করেন? আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেকেই আছে যারা মোটিভেটিং, ডেফিনেটলি। বাঁধন আপু আছে, জয় আপু আছে, সবারই লাইফে স্ট্রাগল আছে, তারিন আপু আছে। সবার লাইফে কোনো না কোনো একটা জার্নি আছে,
বাজে জার্নিও আছে, ভালো জার্নিও আছে, দুঃখের জার্নি আছে, সবটাই আছে। তো সবারটাই দেখি, সবারটাই শুনি, বাট মোটিভেট পাই কিনা তা জানি না, কারণ আমার মোটিভেশন আমার নিজের থেকেই আসে, যেটা সত্যি কথা। আমাকে কেউ কিন্তু মোটিভেট করার মতো না যে তুমি এটা করো, এটা করবা, বলে হয়তো, কিন্তু আছে না যে একদম পুশিং যে ব্যাপারটা যে তুমি এটা করো, সেটা হয়তো একমাত্র মা বাবাই বলে। কিন্তু একজন ভালো বন্ধু অথবা কাছের মানুষ যদি হয়ে থাকে, সেই হিসাবে প্রত্যেকদিন বলার মতো মানুষ নেই, বা আমার কষ্ট পেলে যে আমি সেটা বলবো সেই বলার মানুষটা আমার নেই, বা আমি সেই জায়গাটাই এখন আর রাখিনি। আমি আমার নিজের থেকেই নিজেকে মোটিভেট করি। আমি মুভি দেখি, আমি প্রচুর গান শুনতে পছন্দ করি। আমি সব থেকে বেশি আমার খারাপ লাগলে, বা অনেকে জানে না এটা, আমার কিন্তু রাগ হলে বা মুড সুইং হলে কোনো না কোনোভাবে আমি ট্রাই করি নাচতে। গ্রেট। তাহলে আমরা এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব, এবং আমার সাথে আপুর যেটা একটা কথা থাকুক, যদি কোনো জায়গায় আপু আটকে যায় তাহলে আমাকে একটা তার পছন্দের গানেই 1 মিনিট নিচে দেখা। ভেরি স্মার্ট। I don't think you will get that chance. Let's see. Oh, why not? Just আপনি ইচ্ছা করেই না হয় আমাকে একটা চান্স দিলেন। আচ্ছা, দেখা যাক। Let's see. Okay, let's start. অভিনয় না করলে কি হতেন? পাইলট। আপনার জীবনের প্রিয় সিনেমা? কবি আলবিদা না কেনা। I love it. প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী? জয় আহসান, চঞ্চল চৌধুরী। একদিনে খাওয়া যেতে পারে এমন প্রিয় জাঙ্ক ফুড? পিৎজা। ইনস্টাগ্রাম নাকি ফেসবুক? বোথ। ওটাতে কোনো চয়েস দেওয়া যাবে না। টেক ওয়ান। আপনি ইনস্টাগ্রামে 12 ঘন্টা ফেসবুক। ওকে। প্রেম নাকি ক্যারিয়ার? ক্যারিয়ার। সাজতে বেশি সময় লাগে নাকি কি দিয়ে কোন ড্রেস পরে সাজবেন বা কোন মেকআপে সাজবেন সেই সিদ্ধান্ত নিতে? আমার কোনটাতে সময় লাগে না, আমি ইনস্ট্যান্ট সেজে ফেলতে পারি। সেরা ছুটি কেটেছে কোথায়? কক্সবাজার। নিজের কোন গুণটা সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি সবথেকে ভালো নাচি, এটা আমি জানি। প্লিজ। আমি দেখাবো না, না সেটা তো আপনাকে, you go for YouTube, you give a search to my name, you will get it. মা হিসেবে আপনি আপনার মাকে বেশি মার্ক দিবেন না আপনাকে বেশি মার্ক দিবেন? হায়, ভেরি রং কোয়েশ্চেন। ডেফিনেটলি আমার মাকে। আমি তো কিছুই পারি না। আমার মা আমার জন্য যা করেছে তার কিনি কোনো মনে হয় আমি আমার বাচ্চার জন্য এখন পর্যন্ত করতে পারিনি। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর বেঁচে নেই বাবা, এখন বলতে পারবো না যে 5 বছর পর কি দেখতে চাই। হ্যাঁ, একজন ভালো মানুষ হিসাবে যেন সবার কাছে থাকতে পারি, সেটা ইম্পর্টেন্ট। কারোর কাছে খারাপ মানুষ হয়ে থাকতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু মানুষ, কারো কাছে খারাপ হব, কারো কাছে ভালো হব, এবং কিছু মানুষ আছে যারা আমাদের এগিয়ে যাওয়াটা তাদের কোনোভাবেই পছন্দ হবে না, তাদের কাছে আমরা খারাপ। এবং দেখবেন আপনার এমন হবে যে অনেক সময় আপনি এগিয়ে গেছেন, একটুখানি হয়তো পড়ে গেলেন, ওটাই খুব সেলিব্রেট করবে। আবার অনেকে আছে যে অকারণেই পছন্দ করবে না। সো কারো কাছে ভালো হবো, কারো কাছে খারাপ হবো, নিজের কাছে ভালো থাকলেই ওকে। সেই হিসেবে কি নিজের কাছে ভালো থাকবেন? আমি আমার নিজেকে পছন্দ করি, নিজেকে ভালোবাসি। দ্যাটস দ্য গ্রেট। আমি অনেক সেলফিশ হয়ে গেছি এই ব্যাপারে এখন। আগে ছিলাম না, এখন আমি অনেক সেলফিশ। আমি আমার নিজেকেই ভালোবাসি, নিজেকেই পছন্দ করি। যে পিছনে যাই বলুক না কেন, আশেপাশে ডানে বামে, আই রিয়েলি ডোন্ট গিভ এনি কাইন্ড অফ এনি টিট। ওকে, এখন আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখন আমাদের জানার বিষয় যে আলি সিনেমা যারা দেখেনি, যারা খুব কম জানে, তারা কেন আলি সিনেমাটা দেখতে যাবে? আপনি সেই সব দর্শককে কি মেসেজ দিবেন যে আপনি আপনার জীবনে এই ঘটনার জন্য বা এই কারণে আপনি হলে আসেন? প্রথমত আমার জীবনে এই সিনেমার অনেক বড় একটা গুরুত্ব জায়গা আছে, কারণ আমি ব্যাক করেছি এই সিনেমা দিয়ে। আমার শুটিং যাত্রা কিন্তু এটা দিয়ে স্টার্ট। সো এটা দিয়ে আমার শুরু হয়েছে শুটিং 4 বছর পরে, কিন্তু অন স্ক্রিন আমি আর অনেক কাজ করে ফেলেছি। এটা কিন্তু 2 বছর পরে রিলিজ পেয়েছে। মুভিটাকে কিন্তু করেছি গত 2 বছর আগে। সো এতদিন পরে রিলিজ পেয়েছে। তার আগে ইন বিটুইন আমি আরও অনেক কাজ করে ফেলেছি সবার সাথে। এই কাজটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে।
আমার দুটো বাচ্চাকে বাসায় রেখে নিজের জার্নিটা নতুন করে শুরু করা, সেই জায়গার থেকে এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল এই মুভিটা। আর দর্শক যদি যেতে চায় মুভি দেখতে, তাহলে আমি বলবো যে সবাই বলে এটা ভিন্ন ধারার গল্প, আমার সিনেমা, সবাই বলে, কিন্তু আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, বিপ্লব হায়দার এই স্ক্রিপ্টটা খুব চমৎকার ওয়েতে লিখেছে এবং সেই জায়গা থেকে সে একেবারেই ডিফারেন্ট একটা স্টোরি নিয়ে কাজ করেছে। আমার মনে হয় না যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা হয়েছে বাক প্রতিবন্ধীর উপরে এবং ভাই বোনের উপরে। সো অ্যাটলিস্ট যারা ভাই বোন আছে তারা তো অ্যাটলিস্ট মুভিটা দেখতে যেতেই হবে ফ্যামিলি নিয়ে, এবং সবাই ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে যেতে পারবে। সো এন্ড অফ দ্য ডে আপনার কি মনে হয় এমন একটা মুভি সেটা তো সবার কাছে পৌঁছানো উচিত, এটা কি পৌঁছাতে পারবে? বাংলাদেশে ইন্ডাস্ট্রির যে অবস্থা এবং মানুষজন রিসেন্টলি হলমুখী হলেও খুব একটা বেশি যে হলে যায় এমন না, সেই জায়গায় কি আলী পৌঁছাতে পারবে? সেটা আসলে বলতে পারি না। আসলে বাংলাদেশের সবকিছুতেই পলিটিক্স, এভরিওয়্যার ইউ গো, এভরিওয়্যার ইউ স্ট্যান্ড, সবকিছুতে একটা পলিটিক্সের ব্যাপার চলে আসে, এবং মার্কেটিংটা এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। মানুষের মুভি দেখার থেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে মার্কেটিং। মানে যত বেশি মানুষ ফেসবুক রিল দেখবে তত বেশি হয়তো ওইটার প্রতি আকর্ষিত হবে। সো সেই জায়গা থেকে কতটুকু যাবে আমি সেটা বলতে পারবো না, তবে আমার পয়েন্ট থেকে আমি বলবো সবাইকে হলে যেয়ে মুভি দেখতে, শুধু আমার আলী কেন, যে কোনো মুভি হলে যেয়ে দেখতে, তারপরে সেটা ভালো হোক মন্দ হোক সেটা কমেন্টে অথবা কোনো না কোনোভাবে জানানো যে আমার এখানে ভালো লাগেনি, এটা হলেও ভালো হতো। তখন থেকে ওখান থেকে তো মানুষ শিখবে, তাই না? দ্যাটস ট্রু। একটা মুভি আলীকে আপনি হলে যেতে বলছেন, বাট আলী কি পরবর্তীতে কোনো ওটিটিতে আসবে? এখনো সেটা বলতে পারছি না, সেটা ডিরেক্টর বলতে পারবে আসলে ডিরেক্টর কি করতে চায়। দিতে পারলে তো খুব ভালো হবে। পরবর্তী কাজ কি করার ইচ্ছা আছে, বা এরকম কোনো কাজ কি শুরু হয়ে গেছে বা প্ল্যানিং চলছে? না, আমি তো আসলে স্ক্রিপ্ট এখনো পড়ছি, কয়েকটা স্ক্রিপ্টের পড়ার মধ্যে আছি, তো ওভাবে করে কোনো কিছু প্ল্যান করি নাই। যদি আমার স্ক্রিপ্টটা ভালো লাগে বা সব কিছু ব্যাটে বলে মিলে যায়, ডেফিনেটলি শুটে চলে যাব আর কি। ওটিটিতে যাওয়ার ইচ্ছা বেশি না সিনেমাতে? দুটাই, কারণ দুইটা জায়গায় অনেক সুন্দর। এখন সিনেমাও মানুষ এখন অনেক বেশি করছে, মানে চেষ্টা করছে সিনেমার জায়গাটা যেন আরও ইমপ্রুভ হয়। ওটিটিতে অলরেডি ইমপ্রুভড। আর আমরা তো দেখা গেছে যে এখন বেশি দেখছি হয়তো চরকিতে, আমি অনেক আগের থেকে হইচই দেখা স্টার্ট করেছি অনেক দিন ধরেই। কোভিডের সময় যেহেতু ঘরে বসে থাকার কোনো কাজ ছিল না, তো হইচই থেকেই ওটিটির জায়গাটা অনেক বেশি দেখা হয়েছে। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। যদিও আমি হেরে গিয়েছি, তবুও আমি রিকোয়েস্ট করতেই পারি, আমি একটু এত সুন্দর একটা নারী যখন আমার সামনে বসে থাকে এবং আমি যখন জানি সে নাচতে পারে, আমি 1 মিনিট তার নাচের ছন্দ যদি না দেখি তাহলে আমি মিস করে ফেলবো অনেক কিছু। কিন্তু গান লাগবে, তুমি তো গান ছাড়া সেটা পারবে না। আচ্ছা, আমার গানের গলা শুনলে এই মুহূর্তে যারা দর্শক আছে তারা পালিয়ে চলে যাবে। তাহলে আমি কি করতে পারি বলো? আমার তো তোমার জন্য কিছু করার নেই এখন। আপু কিন্তু আমাদেরকে গানের সাথে, আমি গান গেতে পারি না। আমি কিন্তু গান ছাড়তে পারি, ফোন আছে আমার কাছে, কিন্তু আমি দাঁড়িয়ে তো নাচবো না। the way you want, just আমার। আচ্ছা, তুমি যেহেতু অনেকবার বলেছো, সেই কথা থেকে তুমি হয়তো মিউজিক ছাড়ো, আমি হয়তো কিছু একটা তোমার জন্য কোন করে মিউজিক দেব। আপনার পছন্দ আপনি বলেন, আমি তুমি যেটা পছন্দ করবে এখন সেটাতেই আমি করে দেখাবো, নাহলে তুমি বুঝবা আলী কিভাবে। সিনেমার গান না, আলী সিনেমার গান একটাই। ও বাই দ্য ওয়ে, আলী মুভিতে কিন্তু পুরো সিনেমাতে কিন্তু গান একটাই, এবং সেটা পুরাটাই ভাই বোনের উপরে গানটা। আপুর কি পছন্দ, রবীন্দ্র, নজরুল, স্লো সং নাকি অন্য কিছু? আমি নাচের মেয়ে, আমার সবকিছু পছন্দ। পছন্দ তো আপনি গান দেন ম্যাডাম, আপনি কোন গানে আপনার ভালো লাগে সেটা দেন, আমি সেটা আপনাকে করে দেখাচ্ছি। আমাকে ফোনটা দেন কেউ।
অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে আপনার এক্সপ্রেশনই অনেক কিছু কথা বলে, বলে না যে চোখ অনেক কথা বলে দেয়, চোখ যে মনের কথা বলে। আপনার চোখ অনেক কথা বলে দিয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আটকাতে না পারলেও আপনি যে আমার ছোট্ট রিকোয়েস্টার, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি আপনার আগামীর পথ চলা আরো অনেক সুন্দর হবে, অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করবেন, এবং আমরা আবার আড্ডা দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। একদম আড্ডাকে একদম আমরা মনে হয় অনেক লং প্রসেসে চলে গিয়েছিলাম আড্ডার। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং সবাইকে অনুরোধ করব আপনারা আলী সিনেমাটা হলে যেয়ে দেখবেন এবং আমাদেরকে রিভিউ জানাবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের আড্ডায় আমাদের সঙ্গী ছিলেন, আমাদের আড্ডার সাথে ছিলেন তাসদিক নমিরা আপু, এবং ওনার সাথে আড্ডা দিয়ে আমরা শুধু যে আলী সম্পর্কে জেনেছি তাই নয়, একজন নারীর স্ট্রাগল সম্পর্কে জেনেছি, একজন নারী কিভাবে ভাবে, একজন নারী সমাজের জন্য কিভাবে ভাবে, সেই সব কিছু সম্পর্কে আমরা জেনেছি। আমাদের আগামী পর্বে আমরা হয়তো হাজির হয়ে যাব আমাদের নতুন কোনো অতিথির সাথে। তবে তার আগে এই পর্ব শেষে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।